বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আমি তোমাদেরকে আজ আলোচনা করব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়ে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে। আমি এর আগের একটা সেশনে আলোচনা করেছি সংবিধান কি, সাংবিধানিক প্রতিষ্ঠান কি, এবং আলোচনা করেছিলাম সরকারি কমিশন নিয়ে, সরকারি কর্ম কমিশন নিয়ে এবং এর কাজগুলো নিয়ে। তো আজকে আমি এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় পর্বে আজকে আমি আলোচনা করব বাংলাদেশ নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে। ছাত্রীরা, তোমরা জানো আমরা আজ এক গণতান্ত্রিক বিশ্বে বসবাস করছি। এমন একটা সময় ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের পূর্বপুরুষেরা এক রক্তাক্ত ইতিহাস পার করেছেন। তারা কত কষ্টই না করেছেন, তাদের জীবন দিয়ে আমাদের জন্য উপহার দিয়ে গেছেন এই গণতান্ত্রিক বিশ্ব। সারা বিশ্ব একসময় সাম্রাজ্যবাদী শাসকের আওতায় ছিল। আজ আমরা মুক্ত বিশ্বে, গণতান্ত্রিক বিশ্বে বসবাস করছি। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমরা নিজেরাই নিজেদের শাসক নিযুক্ত করছি। এটা আমাদের জন্য এক বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের পূর্বপুরুষদের যে রক্তদান, যে জীবনের যে উৎসর্গ, জীবনের যে আত্মত্যাগ তারা করেছেন। তো আজকে আমরা একটু আলোচনা করি নির্বাচন কমিশন কি। নির্বাচন কমিশন হচ্ছে আমাদের গণতন্ত্রের জন্য একটা গুরুত্বপূর্ণ সহযোগী প্রতিষ্ঠান। আমরা নির্বাচন কমিশনকে যদি স্বাধীন না করতে পারি তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার কখনোই সুপ্রতিষ্ঠিত হবে না। আর এই গণতন্ত্র প্রতিষ্ঠায় অভিযাত্রায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা হচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে। সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে 11 নং অনুচ্ছেদে বলা হয়েছে, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। অর্থাৎ আমরা যারা নির্বাচক আছি, নির্বাচক কি বলতো? তোমাদের কিন্তু আলোচনা করেছিলাম আমরা যে নির্বাচন কমিশনকে কি নির্বাচক বলে, এই ভুলটা কিন্তু তোমরা করো। আমরা যারা ভোটার, অর্থাৎ আমরা জানি যে 18 বছর বয়স হলে আমরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, অর্থাৎ আমরা ভোটদান করতে পারি। অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ একরকম, আর নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তাদের যে ভোটদানকারী, অর্থাৎ যারা আমরা ভোটার, তাদেরকে কিন্তু নির্বাচক বলা হয়। অর্থাৎ নির্বাচকদের সম্মিলিতভাবে কি বলা হয়? নির্বাচক মণ্ডলী। এই কথাটা কিন্তু তোমরা অনেক সময় ভুল করে থাকো। নির্বাচক কি বা নির্বাচক মণ্ডলী কি তোমরা প্রশ্ন করলে কিন্তু অনেক সময় বলে থাকো কি নির্বাচন কমিশন। আসলে কিন্তু না, নির্বাচন কমিশন যারা নির্বাচক তারা যাতে সুস্থভাবে, সুনিয়ন্ত্রিতভাবে তারা ভোট দিতে পারেন, যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারেন, তারা হচ্ছেন নির্বাচন কমিশন। আর আমরা যারা ভোটার, আমরা সম্মিলিতভাবে আমাদেরকে বলা হয় নির্বাচক, অর্থাৎ যিনি নির্বাচিত করেন তারা হচ্ছেন নির্বাচক। এবং এই নির্বাচকদের সম্মিলিতভাবে বলা হয়ে থাকে নির্বাচক মণ্ডলী। তাহলে এই নির্বাচক মণ্ডলী কীভাবে ভোটগুলো প্রদান করবেন, কোন এলাকায় ভোট করবেন, কিভাবে তারা ভোটার হবেন, তার সার্বিক দায়িত্ব পালনে কিন্তু নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা এখন দেখি যে নির্বাচন কমিশন কিভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থাৎ সংবিধানে বর্ণিত বিধিবিধান অনুযায়ী যেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়ে থাকে সেগুলোকে আমরা কি বলে থাকি? সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে এখন আমরা দেখি নির্বাচন কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী হয়েছে? 118 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনকে নিয়ে রাষ্ট্রপতি সময় সময় যেরূপ নির্দেশনা প্রদান করবেন সেরূপ সংখ্যক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। অর্থাৎ আমরা দেখি তাহলে এখানে রাষ্ট্রপতি নির্দেশনাও থাকবে এখানে, এবং এখানে কি থাকবেন? প্রধান একজন নির্বাচন কমিশনার থাকবেন এবং অন্যান্য সদস্যদের নিয়ে কি হবে? নির্বাচন কমিশন গঠন হবে। তাহলে এদের নিয়োগদান কে করে থাকবেন? প্রশ্নটা আমরা পড়ব এবং পড়াগুলো যখন আমরা পড়ব সাথে সাথে কিন্তু আমরা নিজেরাই নিজেদের প্রশ্ন করব। যেমন ধরো এই আইনের যে বিধানাবলীগুলো আছে সেখানে কি দেওয়া আছে যে এখানে কে তাদেরকে নিয়োগদান করবেন? রাষ্ট্রপতি নিয়োগদান করবেন। কাদের নিয়োগদান করবেন? প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদান করবেন। তাহলে নির্বাচন কমিশনের গঠন, মেয়াদ এবং পদচ্যুতি সম্পর্কিত
যে সমস্ত বিধানগুলো আছে সেগুলো আমরা একটু খেয়াল করে পড়ব। এখানে দেখো যে বলা হয়েছে যে একাধিক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে তার মধ্যে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবেন, তার সভাপতিত্বে তারা কাজ করবেন। অর্থাৎ একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার যারা থাকবেন তাদের সমন্বয়ে এই নির্বাচন কমিশনটা গঠন করা হবে। আর নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা কার নির্দেশে দায়িত্ব পালন করবেন? প্রধান যে নির্বাচন কমিশনার আছেন তার নির্দেশে দায়িত্ব পালন করবেন। সংবিধানের বিধানাবলী সাপেক্ষে কোনো নির্বাচন কমিশনের পদের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ থেকে 5 বছর হবে। অর্থাৎ আমরা এর আগেও আমরা দেখেছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সময়সীমাটা, সেই সময়সীমাটা কত বছরের হয় বলো তো তোমরা? তোমরা তো আমার সামনে এনে আমি ভুলে যাই। দেখো তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো যে 5 বছর। ঠিক আছে, আমার সামনে কিন্তু একটা ছাত্রী বসে আছে, ঠিক আছে, আমি ওকে ছাত্রী হিসাবেই নিচ্ছি। আমার মেয়ে ভিডিও করছে, তো ওকেই আমি জিজ্ঞেস করি, ওকেই আমি পড়াই। তো কি করব বলো, তোমাদের ছাড়া কি আমার পড়াটা সম্পূর্ণ হয়? আমি কিন্তু তোমাদের খুব মিস করছি। আল্লাহ তোমাদের ভালো রাখুক। আমি দোয়া করি আবার যাতে তোমাদের সাথে আমার দেখা হয় ইনশাল্লাহ। এরপরে দেখো যে প্রধান নির্বাচন কমিশনারের পদে অধিষ্ঠিত ছিলেন এমন কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হবেন না। অর্থাৎ একবার যিনি প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত হয়েছেন তিনি কিন্তু অন্য কোনো সরকারি পদে আর নিয়োগ লাভ করতে পারবেন না। তাহলে বিষয়টা তোমরা খেয়াল করেছো? এরপরে দেখো যে অন্য কোনো নির্বাচন কমিশনার অনুরূপ পদে কর্মবর্ষণের পর প্রধান নির্বাচন কমিশনার রূপে নিয়োগ লাভের যোগ্য হবে, তবে অন্য কোনোভাবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হবে না। অর্থাৎ তিনি আর অন্য কোনো সরকারি চাকরি করতে পারবে না। অর্থাৎ একজন নির্বাচন কমিশনার, অর্থাৎ আমরা কি বলেছি, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার, অর্থাৎ একজন প্রধান নির্বাচন কমিশনারের অধীনে কে থাকবেন? অন্যান্য তার যে সদস্যরা তারা থাকবেন। তবে প্রধান নির্বাচন কমিশনারের পদ মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে অন্য যারা নির্বাচন কমিশনার আছেন তাদের মধ্যে থেকে কেউ প্রধান নির্বাচন কমিশনার হতে পারবেন, কিন্তু তিনি প্রজাতন্ত্রের অর্থাৎ অন্য কোনো সরকারি চাকুরিতে নিয়োগ লাভ করতে পারবেন না। এরপরে আমরা দেখি যে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন, কেবল সংবিধান এবং আইনের অধীন হবেন। অর্থাৎ তিনি যে স্বাধীন হবেন এই ব্যাপারটা নিশ্চিত। অর্থাৎ তিনি স্বাধীনভাবে তার দায়িত্বগুলো পালন করবেন। এক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির প্রভাবে তিনি তার দায়িত্ব অবহেলা করতে পারবেন না। তবে তিনি যে স্বেচ্ছাচারীভাবে যেমন খুশি তেমন দায়িত্ব পালন করবেন তাও কিন্তু না। তাহলে সংবিধান বা আইন যেভাবে বলে সেভাবে, অর্থাৎ সংবিধান এবং আইনের আলোকে তিনি তার দায়িত্বগুলো কিন্তু পালন করবেন। কিন্তু সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রভাবে তিনি কিন্তু তার দায়িত্ব অবহেলা করতে পারবেন না। এরপরে আছে যে সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধানাবলীর সাপেক্ষে নির্বাচন কমিশনারের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করবেন সেরূপ হবে। অর্থাৎ দেখা যাচ্ছে সংসদ কর্তৃক প্রণীত কোনো আইনের, অর্থাৎ আমরা জানি আমাদের একটা কি রয়েছে, সংসদ আছে, তাই না? এই সংসদ সদস্যদের 300 জন সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। এই সরাসরি যারা ভোটে নির্বাচিত হন তাদেরকে এই আমরা যে ভোটে নির্বাচিত করব এবং তাদের যে আমরা নির্বাচিত করার ক্ষেত্রে যে সকল আইনগুলো সংসদ সদস্য কর্তৃক যে নিয়মগুলো আমাদের এস্টাবলিশ আছে, যেগুলো প্রতিষ্ঠিত আছে, সেই সেগুলোর আলোকেই নির্বাচন কমিশন কি করবেন? রাষ্ট্রপতি যেরূপ আদেশ করবেন সেরূপ করবেন। অর্থাৎ এক্ষেত্রে যদি রাষ্ট্রপতির আদেশ দেওয়ার বিধান থাকে বা তার কোনো পরামর্শ করার বিধান থাকে, সেটাও অর্থাৎ সংবিধানের আলোকেই যদি হয়ে থাকে সেটা তিনি করতে পারবেন এবং তার পরামর্শগুলো তারা মেনে চলবেন। তবে শর্ত থাকে, সুপ্রিম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন সেরূপ পদ্ধতি এবং কারণ ব্যতীত কোনো নির্বাচন কমিশনার অপসারিত হবেন না।
অর্থাৎ আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি তিনি যদি কোনো কারণে যদি পদচ্যুত হন, অর্থাৎ কোনো দুর্নীতির কারণে, অর্থাৎ কোনো দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার সাপেক্ষে যদি কোনো সুপ্রিম কোর্টের বিচারক যদি অপসারিত হন, সেক্ষেত্রে আমরা দেখে থাকি নির্বাচন কমিশনেরও কিন্তু সেভাবে অপসারিত হতে পারেন। এছাড়া অন্য কোনো ব্যক্তিগত রোষানলে পড়ে তাদেরকে যে কোনো সময় যে কোনোভাবে তাদেরকে অপসারণ করা যাবে না। অর্থাৎ সব কিছুই আইনের দ্বারা, অর্থাৎ তাদের নিয়োগটাও যেমন আইনের দ্বারা বা সংবিধানের আলোকে হবে, ঠিক তেমনি তাদের পদের অবসানটা বা তাদের যদি হঠাৎ করে যদি কোনো কারণে কোনো অভিযোগের ভিত্তিতে তাদের যদি অপসারণ করতে হয়, সেটাও কিন্তু সংবিধানের আলোকেই করতে হবে। এরপরে দেখো যে কোনো নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন। অর্থাৎ তাদের সময়সীমা কত, আমরা আবার একটু রিপিট করি। তাদের যে আমরা নিয়োজিত করে থাকি সংবিধানের আলোকে তারা যে নিয়োগপ্রাপ্ত হন, সেই সময়সীমাটা কত বছর? 5 বছর। এর মধ্যে যদি কোনো কারণে কেউ ব্যক্তিগত কারণে বা তাদের তো কোনো অক্ষমতার কারণে যদি তারা নিজেরা সেই সময়সীমার আগে, অর্থাৎ 5 বছরের আগেই যদি তারা পদত্যাগ করতে চান, তাহলে তারা কাকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে তারা পদত্যাগ করতে পারেন? সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে। তাহলে দেখো যে রাষ্ট্রপতি কিন্তু তাদেরকে নিয়োগ দিয়ে থাকে, আবার রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করেই তারা কিন্তু তাদের নির্ধারিত মেয়াদের আগে পদত্যাগ করতে চাইলে তারা পদত্যাগ করতে পারবে। এরপরে আমরা আসি যে নির্বাচন কমিশনের দায়িত্ব এবং কার্যাবলী। দেখো ছাত্রীরা, আমি যখন ক্লাসে তোমাদের ক্লাস নিই তখন আমি একভাবে ক্লাস নিয়ে অভ্যস্ত, কিন্তু দেখো সেই পরিবেশ নেই, তোমরা আমার সামনে নেই, আমি কিন্তু সেই সাবলীলভাবে আর ক্লাসগুলো নিতে পারছি না। তারপরেও চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য, আমি আন্তরিকভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি। আমার প্রিয় ছাত্রীরা, তোমরা বাসায় এগুলো বারবার করে পড়বে, বারবার করে দেখবে, তাহলে দেখবে তোমাদের জন্য কাজগুলো সহজ হয়ে গেছে। তারপরে এখন দেখো আমরা করি নির্বাচন কমিশনের দায়িত্ব ও কার্যাবলী। সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণনা করা আছে তাদের কার্যাবলীগুলো একটু বলো তো? 119 নং অনুচ্ছেদে 119/1 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ, নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে ন্যস্ত থাকবে। অর্থাৎ 119 নং অনুচ্ছেদ অনুযায়ী তাদের কি কি কাজগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। একটু সংক্ষেপে আমরা বলি যে রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান করবে। তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি, যখন রাষ্ট্রপতি পদের নির্বাচন হবে তখন সেই নির্বাচনটা তারা পরিচালনা করবে। দ্বিতীয়ত, সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করবে। তাহলে আজকে আমরা আবার একটু পুরাতন কথাটায় ফিরে যাই। বলো তো সংসদীয় গণতন্ত্র কি? আমি এর আগেও তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম যে সংসদীয় গণতন্ত্র যখন থাকে তখন নির্বাচন পদ্ধতিটা এক রকমের হয়, আর যদি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থাকে তাহলে নির্বাচন পদ্ধতিটা আরেক রকম হয়। সংসদীয় পদ্ধতির গণতন্ত্রটা কেমন? যে আমরা যখন সংসদীয় পদ্ধতির গণতন্ত্র হয় তখন কি আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করি? তা কিন্তু করি না। আমরা প্রথমে আমাদের যে 300টি সংসদীয় এলাকা আছে সেই সংসদীয় এলাকা থেকে আমরা কি করি, 300 জন সংসদ সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়। তাহলে এই নির্বাচিত সদস্যদের মধ্য থেকে আবার যারা এই সদস্যদের নিয়োগ করার জন্য আমরা কি করি, 300 জন সদস্যকে আমরা কি সবাই একসাথে ভোট দিই না। আমরা আমাদের নিজস্ব যে সংসদীয় এলাকা আছে বা নির্বাচিত যে এলাকাগুলো আছে বা নির্বাচন কমিশন কর্তৃক যে সংসদীয় সীমানা বা আমাদের যে নির্বাচনের যে সীমানাগুলো আছে সেই সীমানা অনুযায়ী আমরা যার যার এলাকা থেকে আমরা কিন্তু সংসদ সদস্য নির্বাচন করে থাকি। আর যদি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হয় তাহলে সারা দেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে, অর্থাৎ যাকে তারা রাষ্ট্রপতি হিসাবে দেখতে চায় তাকে কিন্তু নির্বাচন করে থাকে। অর্থাৎ নির্বাচিত সদস্যের সংখ্যা তখন কয়জন হবে, অর্থাৎ যোগ্য প্রার্থী কয়জন হবে? 300 জন হবে? নো, তখন যোগ্য প্রার্থী হবে একজন, অর্থাৎ একজন রাষ্ট্রপতি। তাহলে দেখো যে সংসদীয় পদ্ধতির যে নির্বাচন ব্যবস্থা সেটা এক রকমের হবে, আর যদি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হয় সেটার পদ্ধতি একরকমের হবে। তাহলে আমরা দেখো যে
পড়া পড়তে যেয়ে যখন কোনো শব্দ দেখব তখন নিজেরা আবার একটু ঝালাই করে নেব যে আসলে বিষয়টা কি। এখানে যে সংসদ সদস্য নির্বাচন করার কথা বলা হচ্ছে, আবার রাষ্ট্রপতিও নির্বাচন করার কথা বলা হচ্ছে, ব্যাপারটা কি? না, সংসদীয় পদ্ধতির যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সেখানে কিন্তু আপামর জনগোষ্ঠী অর্থাৎ যারা যোগ্য, অর্থাৎ যারা ভোটার, অর্থাৎ যোগ্য যারা নির্বাচক, যারা অর্থাৎ যারা 18 বছর হয়েছে, এই 18 বছর থেকে তদূর্ধ্ব যে আমাদের নির্বাচক যারা আছে অর্থাৎ ভোটার যারা আছে, তারা কিন্তু সংসদীয় পদ্ধতিতে 300 জন সংসদ সদস্য নির্বাচন করে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি তাহলে কিভাবে নির্বাচিত হচ্ছে? আমরা কি রাষ্ট্রপতিকে নির্বাচন করি? না, রাষ্ট্রপতিকে কিন্তু আমরা সরাসরি ভোট দিয়ে নির্বাচন করি না। আমরা তাহলে কারা নির্বাচন করে থাকি? এই যে 300 জন সদস্য আছেন যারা আমাদের জনগণের ভোটে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হন, তাদের ভোটাধিকার অর্থাৎ তারা নিজেদের মধ্যে যখন ভোট দেন, ভোটের ভিত্তিতে যাদের অর্থাৎ সর্বোচ্চ ভোটের ভিত্তিতে যিনি নির্বাচিত হন তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। তাহলে এই যে 300 জন সদস্যরা সবাই মিলে যখন আবার রাষ্ট্রপতি নির্বাচন করেন, এই নির্বাচনটাও কিন্তু পরিচালনা করে থাকেন আমাদের নির্বাচন কমিশনার। তাহলে বিষয়টা পরিষ্কার হলো। এরপরে আমরা আসি সংসদ সদস্যদের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। তাহলে দেখো ছাত্রীরা, আমরা বলেছি না যে আমরা কি সারা বাংলাদেশ থেকে সবাই কি 300 জন নির্বাচন করি? না, সবাই কিন্তু 300 জন নির্বাচন করি না। অর্থাৎ এই যে আমরা কোন এলাকায় কে ভোট দেবে, কাকে নির্বাচন করবে, সেখানে একাধিক প্রার্থী থাকলে অর্থাৎ একই সংসদীয় এলাকায় 2-3 জন প্রার্থী থাকতে পারে, এদের মধ্যে মানে তাদের এই সীমানা নির্ধারণ করার বিষয়টা কিন্তু কে করে থাকেন? আমাদের নির্বাচন কমিশন করে থাকে। তাহলে সংসদ নির্বাচনের জন্য কিন্তু যে পদ্ধতিটা আছে সেই জটিল পদ্ধতিটা কিন্তু আমাদের নির্বাচন কমিশনার খুব সুষ্ঠুভাবে পালন করে থাকে। তাহলে সংসদ সদস্যদের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবে এবং রাষ্ট্রপতি পদের এবং সদস্যদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করবেন। তাহলে ভোটার তালিকা তোমরা বুঝতেই পারো, ভোটার তালিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। একটা ভোটার তালিকা যদি গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু একজন ভোটারের ভোট দেওয়ার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ তার গণতান্ত্রিক অধিকার থেকে সে বঞ্চিত হয়। তাহলে আমরা দেখি যে নির্বাচন কমিশন আসলে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। আমরা যে গণতান্ত্রিক অধিকার পেয়েছি, যে গণতন্ত্র আমরা পেয়েছি, সেই গণতন্ত্র যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে, গণতন্ত্র অনুযায়ী আমরা যাতে আমাদের যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারি, তার অবাধ স্বাধীনতা যাতে আমরা পাই, সেই কাজগুলো সুষ্ঠুভাবে পালন করার জন্য নির্বাচন কমিশনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তো আমরা আজকে এই পর্যন্ত থাকি। পরবর্তী আলোচনায় আমরা আরও যে দুটো প্রতিষ্ঠান আছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা কি বলো তো? সেটা হচ্ছে, আমি দেখো বারবার ভুল করি, তোমরা আমার সামনে নেই, তারপরও আমি মনে করি তোমরা আমার সামনে আছো। তো কথা হচ্ছে আমাদের যে আরও যে দুটো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান নিয়ে আমরা পরে আলোচনা করব। এর মধ্যে ছাত্রীরা তোমরা ভালো করে এই অধ্যায়টা পড়ে নাও। এই অধ্যায়টা তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, কারণটা হচ্ছে এই অধ্যায়টা একটু বেশি বেশি করে পড়তে হয়, মনোযোগ দিয়ে পড়তে হয়, পুরোনো পড়াগুলো আরও একটু রিপিট করে নিজেদের মধ্যে করে একটু খেয়াল করে পড়তে হয়, সংবিধানের ধারাগুলো পড়তে হয়, সাংবিধানিক ধারা অনুযায়ী কে কোন দায়িত্ব পালন করে সেটা তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো। সেই গুলিয়ে যাতে না ফেলো সেজন্য কিন্তু তোমাদের কাজ একটু খেয়াল করে পড়তে হবে। তাহলে আমরা এরপরে কোন অধ্যায় দুটো আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা, আরেকটা হচ্ছে হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ক্ষমতা ও কার্যাবলী। এই কাজগুলো খুব সোজা, খুবই সহজ। তোমরা কিন্তু এই অধ্যায় দুটো মানে অর্থাৎ এই যে বাকি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তোমরা একটু পড়ে নিও। তোমাদের সাথে আমার আবারও দেখা হতে পারে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।